ভারতীয় চালকদের অবাধ চলাচল বাড়াচ্ছে ওমিক্রন ঝুঁকি। স্থলবন্দরে উধাও নির্দেশনা কোনো বিষয় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে র্যাপিড টেস্টের তাগিদ। এবং পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে দুই পারে চলছে নদী শাসন। 3টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ। চলতি মাসেই সম্পন্ন হচ্ছে বাকি 5টির কাজও। ভারতে করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও স্থলবন্দরগুলোতে মানা হচ্ছে না নির্দেশনা। বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্যবিধি না মেনে ভারতীয় ট্রাক চালকদের অবাধ চলাচল বাড়াচ্ছে শঙ্কা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 2 বছর ধরে চলা মহামারী করোনার ধকল কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে না হতেই নতুন ধরন ওমিক্রনের কারণে দেখা দিয়েছে শঙ্কা। ইতোমধ্যে ওমিক্রনে সংক্রমিত হয়েছে প্রতিবেশী দেশ ভারতও। এতে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও সংক্রমণ ঠেকাতে স্থলবন্দরে নেই তেমন কোনো কার্যক্রম। পণ্য নিয়ে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন দেশের শত শত ট্রাক আসা যাওয়া করে। প্রতিদিন প্রায় 10,000 মানুষের সমাগম হয় বেনাপোল বন্দরে। তবে স্বাস্থ্যবিধি রক্ষায় কর্তৃপক্ষের পদক্ষেপ না থাকায় ঝুঁকি বাড়ছে। আমরা যখন ইন্ডিয়া থেকে আসি মাস্ক পরে এবারে এসে খুলে ফেলা হয়, কারণ এবারে কেউ মাস্ক করতে বলে না। সরকার এই স্প্রেটা করছে না, আমাদের ইন্ডিয়া সরকার স্প্রে করছে। সরকারের যে সব বিধিনিষেধ আছে, মাস্ক পরা, স্যানিটাইজ করা, এগুলো সবারই মেনে চলা উচিত। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে দ্রুত সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান ব্যবসায়ীদের। স্থলবন্দরে কোনো স্বাস্থ্যবিধি কেউই মানে না বা মানার চেষ্টা করে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে করোনা সংক্রমিত দেশ থেকে কেউ ফিরলেই তাকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় ও করোনা সনদ পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে কোনো প্যাসেঞ্জার বাংলাদেশে আসলে সেটি ভারতীয় হোক বা বাংলাদেশি সিটিজেন হোক, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। সরকারের কর্তৃক নতুন আরোপিত যে সমস্ত বাধা নিষেধ দিয়েছেন, আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা মানার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রফতানি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে। সময় সংবাদ, বেনাপোল। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হলেও বিষয়টি নিয়ে নির্ভর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বাংলাদেশের জন্য এটি বড় কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। সকালে বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমি চত্বরে আর্ট ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। একই সঙ্গে ওমিক্রন ঠেকাতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশ থেকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইট ইজ নট এ বিগ ডিল, হইতে পারে, কিন্তু আমাদের এখানে হয় নাই, আর আমরা চাচ্ছি যে এখানে যাতে না হয়। সাউথ আফ্রিকা আশেপাশে যারা দেশগুলো 7টি দেশ, আমরা সেইগুলো ঠিক করেছি। ওরা আসলে দেশে যদি আসে, যে আসলে আপনার 14 দিনের কোয়ারেন্টাইন, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন হবে। আসার আগেই তারা কোন হোটেলে থাকবে তা নির্ধারণ করতে হবে, তা না হলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরত সব যাত্রীর স্থল ও বিমানবন্দরে র্যাপিড পরীক্ষার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দেশে ওমিক্রনের অস্তিত্ব জানতে জিনোম সিকোয়েন্সের পরামর্শ বিশেষজ্ঞদের। আর অতি সংক্রামক এ ভ্যারিয়েন্টের ভয়াবহতা ঠেকাতে এখন থেকেই হাসপাতাল ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির ওপর জোর দেওয়া হচ্ছে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কোভিডের নতুন ধরন অমিক্রন। এর মধ্যে বিস্তার প্রায় 40টি দেশে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রতিবেশী সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এই অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না কোনো শঙ্কাই। এত কিছুর পরও সীমান্ত এলাকায় কড়াকড়ি কতটা পর্যাপ্ত তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের স্থল ও বিমানবন্দরে স্ক্রিনিং করানোর পাশাপাশি সন্দেহভাজনদের র্যাপিড টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিদেশ থেকে যারাই আসবেন সবারই র্যাপিড টেস্ট করানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদেরকে যেটা করতে হবে সেটা আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আইসোলেশন যদি সম্ভব হয়, তাহলে আমার টেস্টিং ক্যাপাসিটিটা বাড়াই দিতে হবে দেশব্যাপী। বাড়িয়ে যখনই ওরা টেস্ট পজিটিভ হবে ওদেরকে আইসোলেট করা হতে হবে। কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ ছাড়া কেউ বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে না, এইটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে। এবং কোভিড টেস্ট যারা সার্টিফিকেট নিয়ে আসছে, যদি কোনোটা ডাউটফুল মনে হয়, আমরা বর্ডারেই আমাদের
র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করেছি আমরা। অমিক্রন শনাক্তের জন্য জিনোম সিকোয়েন্সের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটা শুধু সদিচ্ছা থাকলেই এটা রুটিনলি করা সম্ভব। তাহলে এটার জন্য মিনিমাম একটা ফান্ডিং দিতে হবে, এটা গভর্নমেন্টকে দিতে হবে এবং গভর্নমেন্টকে ওই ইন্টেনশন এক্সপ্রেস করতে হবে যে আপনারা করতেই থাকবেন। হ্যাঁ, ডেইলি 5টা স্যাম্পল 10টা স্যাম্পল আপনি করতে থাকেন, তাইলে শুধু ওমিক্রন না, ওমিক্রন ছাড়া অন্য কোনো ভেরিয়েন্ট কিন্তু আমার দেশেও আসতে পারে, সেটা বোঝার জন্য আমাদের দরকার। এপিসেন্টার থেকে যারা আসবে তাদের তো আমাদের কোয়ারেন্টাইনে চলেই যাচ্ছে। কোয়ারেন্টাইনে গিয়ে আমরা আবার কোভিড টেস্ট করবো তাদেরকে 7 ডেজের মাথায়, আবার 14 ডেজের মাথায়। কোভিড পজিটিভ হলে তারপর জিনোম সিকোয়েন্সিং। আপনি সবাইকে তো আসলে জিনোম সিকোয়েন্সিং করা এটা কষ্ট হবে না এবং লজিক্যালও না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অমিক্রনের বিস্তারে আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে। পাশাপাশি সবার টিকা নিশ্চিত ও স্বাস্থ্যবিধির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে 3টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ হয়েছে। বাকি 5টির কাজও চলতি মাসেই সম্পন্ন হচ্ছে। পাশাপাশি চলছে গ্যাস লাইন, ল্যাম্পপোস্ট বসানোর কাজও। অন্যদিকে ভাঙনের হাত থেকে সেতু রক্ষায় দুই পারে নদী শাসনের কাজের অগ্রগতি 86%। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে শেষ পর্যায়ের কাজ চলছে দুর্বার গতিতে। 6.15 কিলোমিটার মূল সেতুর 3টি মুভমেন্ট জয়েন্টের ঢালাই শেষ। বাকি 5টি শেষ হবে এই বিজয়ের মাসেই। মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি 59 ভাগ। সেতুর গ্যাস লাইনের কাজ মাওয়া ও জাজিরা দুই প্রান্তের অগ্রগতি প্রায় 50%। আর 400 কেভি বিদ্যুৎ লাইনের অগ্রগতি 62%। সেতুর অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ। খুবই আনন্দিত এই কারণে যে দেখা যাইতেছে আমাদের দেশে অন্যরকম একটা উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের নিগে অনেক ভালো হয়েছে, অনেক কোটি কোটি মানুষ ভালো চলতে পারবো, সামনে আয় উন্নতি হইব, এটা খুব সুন্দর কাজ করছে। 30 জুন সেতুটি চালুর লক্ষ্যে চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ। এক্সপানশন জয়েন্ট, আরও কিছু মুভমেন্ট জয়েন্ট, এগুলো টুকটাক কাজ, যদিও ছোটোখাটো কাজ, কিন্তু সময় লাগে, এটা একটু প্রিসিশন ওয়ার্ক, এই কাজগুলো এখন চলতেছে। মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ চলছে 1.80 কিলোমিটার এলাকায়। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে ব্যাট তৈরির পাশাপাশি চলছে ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। নদী শাসন কাজের অগ্রগতি 86%। মূল পদ্মা সেতুর অগ্রগতি 95.25%। এখন পুরোদমে চলছে মুভমেন্ট জয়েন্টের কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বৃষ্টিতে পানি আর শুষ্ক মৌসুমে ধুলা, চলাচল উপযোগী ন্যূনতম সড়ক সহ সীমাহীন দুর্ভোগ নিয়েই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ড ডুমরিতে মানুষের বসবাস। নেই সুয়ারেজ লাইন, এমনকি সুপেয় পানির ব্যবস্থাও। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে আসার পর দুর্ভোগ আরও বেড়েছে। তবে সিটি কর্পোরেশনের আশ্বাস, আগামী 1 বছরের মধ্যে বদলে যাবে চিত্র। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। অজপাড়া গায়ের কোনো বাজার বা সড়কের দৃশ্য নয়, এটি উত্তর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড ডুমনির প্রধান সড়ক। পাশেই অভিজাত এলাকা বসুন্ধরা, কিন্তু সিটি কর্পোরেশন হওয়ার পরও লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ডুমনি, মস্তুল, ঢেলনা, তলনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড। উন্নয়ন না হলেও বেড়েছে দুর্ভোগ এই এলাকার মানুষের। অধিকাংশ সড়কই চলাচল অনুপযোগী হয়েছে আরো 3 থেকে 4 বছর আগেই। সিটি কর্পোরেশন হয়েছে ঠিক আছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। সব পানিতে ডুবে যায়। তারপর স্কুলের সামনে দিয়েও একদম কাদা দিয়ে সব ভরে যায়। মালা ফালানোর জায়গা নাই, বৃষ্টি হলে আমাদের বাড়িঘর ডুবে যায়। কয়েকবার কাজ করে দিব, রাস্তা করে দেবো, সব বুঝে যায়। শুধু তাই নয়, নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। সোয়ারেজ লাইন না থাকায় অল্প বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। নতুন যুক্ত হওয়া এলাকায় রাজুকের ভবন নির্মাণের অনুমতি নিয়েও পড়তে হচ্ছে দুর্ভোগে। যদিও অভিযোগের দায় কমিশনের উপর দিলেন স্থানীয়রা। নিজের জায়গার মধ্যে বাড়ি করবো, কাগজপত্র ঠিক আছে, নিম্ন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে। এইটা কি আমার জায়গাতে বাড়ি করবো? কাউন্সিলর হ্যাঁ গো, মুরাদা ব্যস্ত, মুরাদা হ্যাঁ কাজ কাম করে, আমগো মুরাদা কাম কাজ করে না। ইউনিয়ন বিগত 10 বছর কোনো কাজ হয় না, সিটি বসে একই অবস্থা আছে। কাউন্সিলর এই ধরনের কোনো পদক্ষেপ দেখিও না, বলেও নাই।
তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে আগামী মাস থেকেই শুরু হবে নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ। জানুয়ারি থেকে ফুল সুইং কাজ শুরু হয়ে যাবে। জমি অধিগ্রহণ এবং এই বড় বড় রাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা আশা করছি 1 বছর সময়ের মধ্যেই জনগণ আশানুরূপ কিছু দেখতে পাবে। খিলক্ষেত থানার অধীন ডুমনি 2016 সালে ইউনিয়ন থেকে যুক্ত হয় উত্তর সিটি কর্পোরেশনে। সরকার নতুন সিটি কর্পোরেশনের জন্য 4000 কোটি টাকার বেশি নানা উন্নয়ন কাজ হাতে নিয়েছে, যার অনুমোদন দিয়েছে একনেক। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির 83তম জন্মদিনে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে সত্য ও ন্যায়ের আদর্শে তার বাবা যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে জাতি গঠনে যুবকদের সংগঠিত করেছিলেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এখনকার যুবকদের মধ্যে সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। এ সময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় একই সঙ্গে শেখ ফজলুল হক মনিকেও হত্যা করে ঘাতক দল। জাতির পিতার নির্দেশে তিনি যুব সমাজকে সুসংগঠিত করার জন্য, জাতি গঠনে নিয়োজিত করার জন্য তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। শহীদ শেখ ফজলুল হক মনি কোনো সময় তিনি দ্বিধা করেননি সত্য তুলে ধরা থেকে। আদর্শ কি হতে হবে, নীতি কি হতে হবে, সংগঠনে নেতাকর্মীদের কি করতে হবে, এ ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন। তরুণ প্রজন্মকে বিশেষ করে জাতি গঠনে কিভাবে নিয়োজিত করা যায়, সেই প্রেক্ষিতে শহীদ শেখ ফজলুল হক মনি যে সকল নির্দেশনা রেখে গেছেন, আজকে যুব সমাজকে সেই নির্দেশনা যদি পালন করা হয় তাহলে আমরা সঠিক পথে এগোতে পারব। নোকিয়া এখন বাংলাদেশের ফোন। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে স্থাপিত কারখানায় স্মার্টফোন উৎপাদন করছে ফিনল্যান্ড ভিত্তিক এই বিশ্বখ্যাত ব্র্যান্ডটি, যেখানে বছরে উৎপাদিত হবে বিভিন্ন মডেলের 50 লাখ হ্যান্ডসেট। কর্মকর্তারা জানিয়েছেন অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ নামে নোকিয়া যাবে বিশ্ববাজারেও। শরীফ রুবেলের তোলা ছবিতে শুভ খানের রিপোর্ট। 1 দশক আগেও দেশে মুঠোফোন মানেই ছিল নোকিয়ার প্রচলন। ফিনল্যান্ডের এই ব্র্যান্ডকে ধরা হতো আভিজাত্যের প্রতীক হিসেবেও, কিন্তু প্রযুক্তির রূপান্তরের প্রতিযোগিতায় একসময় সাম্রাজ্য হারিয়ে ফেলে নোকিয়া। ডিজিটাল বাংলাদেশের পথ চলায় আবারও ফিরে এসেছে সেই নোকিয়া, তাও আবার বাংলাদেশের পণ্য হিসেবে। আমি লন্ডনের মাটিতে মেড ইন বাংলাদেশ নিয়ে আমি ব্র্যান্ডিং করতে পেরেছি, কিন্তু গল্পটা তো এমনি তৈরি হয়নি। গল্পের শুরুটা 2015 সালে। সে বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী থেকে রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার ঘোষণা দেন। এরপর হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 57% বিপরীতে উৎপাদনে শুল্ক 16 থেকে 17% নির্ধারণ করে দেয় সরকার। একই সাথে দেশের শতাধিক হাইটেক ও আইটি পার্কে কারখানা স্থাপনে দেয়া হয় 10 বছরের কর অব্যাহতি সহ নানা সুযোগ সুবিধা। বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে আসুক, হাইটেক পার্কে তাদের ফ্যাক্টরি সেট আপ করুক। অপরদিকে চাই বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি সারা বিশ্বের বাজার দখল করুক। বিশাল বাজার ও অবকাঠামোর সুবিধা নিতে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 5 একর জায়গার মধ্যে কারখানা স্থাপন করেছে নোকিয়া। বর্তমানে 350 কর্মীর মাধ্যমে 8টি লাইনে হ্যান্ডসেট সংযোজন এবং 4টি লাইনে প্যাকেজিং হচ্ছে। প্রতি মাসে উৎপাদিত হচ্ছে 2.5 লাখ হ্যান্ডসেট। আসছে জানুয়ারি থেকে উৎপাদিত হবে ফিচার ফোনও। এখন আমরা শুধু মোবাইল ফোন এবং ট্যাবলেট উৎপাদন করছি এবং আগামী বছরের শুরুতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা হয়তো নোকিয়ার টেলিভিশন থেকে শুরু করে আদার যে অ্যাক্সেসরিজ আছে সেটাও উৎপাদন করব। ইতোমধ্যে হাইটেক সিটিতে উৎপাদিত G10 মডেলের স্মার্টফোন বাজারে এসেছে। এসব হ্যান্ডসেট আমদানিকৃত ফোনের তুলনায় 30% কম দামে পাওয়া যাবে। যখন একটা ইন্ডাস্ট্রি AIT এবং ভ্যাটের একটা বড় ধরনের এক্সাম্পশন সুবিধাটা পায়, সেটা অবশ্যই কস্ট এফিসিয়েন্সি হবে। স্থানীয় বাজারে চাহিদা মেটানোর পাশাপাশি স্বপ্ন এখন রপ্তানি বাজারে গাজীপুরের হ্যান্ডসেট নিয়ে যাওয়ার। এসব জায়ান্ট ব্র্যান্ডের হাত ধরেই 2025 সালের মধ্যেই প্রযুক্তি খাতে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের পথে হাঁটছে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, গাজীপুর। সাবমেরিন কেবল দিয়ে দুর্গম চরে চরে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। সেই আলোয় লেখাপড়া, রান্না, ফ্যান, টিভি চলছে। পাশাপাশি খেতে বিদ্যুতের মাধ্যমে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের চরবাসী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
16 নদ নদীর কুড়িগ্রাম জেলায় 250 মতো দ্বীপচরে 3.5 লাখ মানুষের বাস। প্রান্তিক এই মানুষগুলো বছরের এক একটা সময় নাম বদলে হয় বানভাসী, খরায় পড়া আর তীব্র শীতে কাঁপা শীতার্ত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব জনপদে যাতায়াতের ভরসা কেবল নৌকা। মৌসুম ভিত্তিক দিনমজুরির আয় সংসার চলে তাদের। তবে সেই জীবনযাত্রা বদলে যেতে শুরু করেছে। বিদ্যুতের আলো এখন তাদের ঘরে ঘরে। এমন আলোয় ভরা জীবনের কথা কখনো ভাবেননি তারা। আমাদের বাপ দাদাও এখন কারেন্ট দেখে নাই, ভাবিও নাই যে কারেন্ট আসবে। কারেন্ট আসে আমার সুবিধা হয়েছে। এখন কারেন্ট আসছে, আমরা কারেন্টের বাতি লেখাপড়া করি। 18টি পয়েন্ট দিয়ে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও কালজানি তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনে 4 উপজেলার 8 ইউনিয়নের 40টি দ্বীপচরে 400 কিলোমিটার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে যেসব স্থায়ী চর এবং কিছুটা লোকবসতি বেশি সেই সব চরে আমরা বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। ইতোমধ্যে চরগুলোতে 14,560 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষদের লেখাপড়া, শিল্প কারখানা স্থাপন, জীবনযাত্রার মানই বদলে দিতে আরম্ভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে সরকারের শতভাগ প্রকল্প এবং কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি যৌথভাবে 170 কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করছে। গত 20 নভেম্বর থেকে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বরিশালে 100 কোটি টাকা ব্যয়ের 2টি পানি শোধনাগার নির্মাণের 5 বছরেও চালু হয়নি। নির্মাণ ত্রুটির অভিযোগ সিটি কর্পোরেশনের। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি সামান্য মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় চালু করা সম্ভব। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। টিউবওয়েলের হাতল চাপলেও পানি মিলছে না, এমন চিত্র শুধু বেলতলা নয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট। পানি ওঠে না, এই জন্য আতল মাতল খুললে থুয়ে দিয়েছে। যে পানি আমাদের জীবন, সেই পানি আমাদের এখানে নাই। আমাদের খালের পানি উঠাইয়া আমাদের ফ্যাক্টরি দিয়ে খাওয়া পরে আমরা সবাই স্বপ্ন ছিল যে এটা ভালোভাবে চালু হলে আমার পানি সবসময় পাবো। ঘরে ঘরে আমাদের একটা পানির লাইন দেয়। চাহিদা মেটাতে 2009-10 অর্থ বছরে রূপাতলী ও বেলতলায় 2টি পানি শোধনাগার নির্মাণ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2016 সালে তৈরি শেষ হয় আর 2018 সালে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। তবে নগরবাসীর দাবি তারা কখনোই এই প্ল্যান্টের পানি পাননি। বাধ্য হয়ে অনেকেই খাল, নদীর পানি ব্যবহার করছেন দৈনন্দিন কাজে। 2 বছর যাবত এটা শুধু কাজই চলে, কিন্তু পানির কোনো সিস্টেম করতেছে না তারা। এই পানি দিয়ে ভান্ডবাসী ধুই এবং রান্না বান্না করি। নির্মাণ ত্রুটিতে 100 কোটি টাকার প্রকল্পটি ভেস্তে গেছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে অনিয়ম খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হোক। এটি নির্মাণ ব্যবস্থাপনা যেভাবে তদারকি করার কথা ছিল সংশ্লিষ্ট অধিদপ্তরের বা বিভাগের, তারা সেভাবে তদারকি তো করেননি। বিভাগীয় তদন্ত করা হোক, কাদের পকেট ভারী হয়েছে। তবে বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে সিটি কর্পোরেশনের কাছে তারা প্ল্যান্ট দুটিকে বুঝিয়ে দিয়েছে কিছু মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় এটা চালু করা সম্ভব। নির্মাণ ত্রুটির ব্যাপারে আমি একমত না, কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার জন্য কিছু কিছু ত্রুটি দেখা দিয়েছে। সমস্যাগুলো আইডেন্টিফাই করে যদি মেরামত করা হয় তাহলে আবার এটা চালু করা সম্ভব। ভাঙনে এরই মধ্যে বেলতলার একাংশ নদীগর্ভে, অকেজো হচ্ছে যন্ত্রাংশ। এই অবস্থায় প্ল্যান্ট চালুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে নগর ভবন। চালুর আগেই পরিত্যক্ত হবার পথে বরিশালের রূপাতলী ও বেলতলার 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। একদিকে ভূগর্ভস্থ পানির সংকট, অন্যদিকে নতুন এই উৎস থেকেও পানি না পেয়ে হতাশ নগরবাসী। তারা বলছেন সুপরিকল্পিত উদ্যোগ আর যথাযথ ব্যবস্থাপনায় চালু করা হোক এই প্ল্যান্ট দুটি, নিশ্চিত করা হোক সুপেয় পানির ব্যবস্থা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শীতের সঙ্গে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহিপুর, আলিপুর মৎস্য বন্দরে সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়টি শনিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1030 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 995 কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে 885 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 895 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
তাই দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশিদের জন্য সুখবর দিল ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরও 80,000 শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 2022 সালের জন্য এই ভিসা চালু হবে। কৃষি, নির্মাণ, পরিবহন, হোটেল, পর্যটন, উৎপাদনশীল খাতে কাজের সুযোগ দেবেন তারা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালে ইতালিতে প্রবেশের সুযোগ পেতে যাচ্ছে 80,000 বিদেশি শ্রমিক। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, বসনিয়া, হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনেশিয়া এবং আরও বেশ কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। কৃষি, নির্মাণ, পরিবহন, পর্যটন ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমি কাজের ভিত্তিতে এই শ্রমিক নেবে ইতালি সরকার। এমন সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। ইতালি একটা শিল্প উন্নত দেশ, তাদের কৃষি খাতে বিশেষ করে এবং তাদের কাঁচামালের রপ্তানির খাতে খুব লোকজনের খুব প্রয়োজন। সুতরাং এই সুযোগ বাংলাদেশিরা গ্রহণ করতে পারবে। যারা ভিসা পেয়ে আসবেন তাদের প্রতি একটাই অনুরোধ রইল, আপনারা সবাই কিছুটা যোগ্যতা সম্পন্ন হয়ে আসার চেষ্টা করবেন, যেমন ড্রাইভিং শিখা, হসপিটালিটি, নার্সিং, কম্পিউটার কোর্স অথবা ইংলিশ স্পিকিং, এই ধরনের কিছু শর্ট কোর্স করে আসতে পারেন। গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে 30,000-এর বেশি নতুন স্পন্সরশিপ ভিসা দিয়েছিল ইতালি, কিন্তু এবছর তা বেড়ে 80,000 নেওয়ার কথা রয়েছে। নতুন নিয়মে মোট কত সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন তা আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট প্রকাশের পর জানা যাবে। সময় সংবাদ, ইতালি। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতীয় চালকদের অবাধ চলাচল বাড়াচ্ছে ওমিক্রন ঝুঁকি, স্থলবন্দরে উধাও নির্দেশনা। কোনো বিষয় নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে র্যাপিড টেস্টের তাগিদ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।